সতর্কীকরণ, এই কাহিনীর সমস্ত চরিত্র কাল্পনিক। জীবিত অথবা মৃত কোনো ব্যক্তির সাথে এর কোনো সম্পর্ক নেই। কোনো স্থান কাল পাত্রের সঙ্গে এর মিল সম্পূর্ণ কাকতালীয় এবং গল্পের বিষয়বস্তু কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। ভিডিও শুরুর আগে তোমরা ঝটপট জানিয়ে দাও তোমরা কে কে কোথা থেকে দেখছো, আর জানাতে ভুলো না আমাদের গল্প তোমাদের কেমন লাগছে। ঘন বর্ষার রাত, মুষলধারে বৃষ্টি পড়ছে। বিদ্যুতের ঝলকে দেখা যাচ্ছে গ্রামের পাশের ওই বিশাল বাঁশবনটা। গ্রামের লোকজন সূর্য ডোবার পরে এই রাস্তা এড়িয়েই চলে, কারণ লোকে বলে রাত ঠিক 12টার সময় সেখানে একটা বাঁশির মিষ্টি সুর ভেসে আসে, আর যে সেই সুর শুনে তার ডাকে সাড়া দেয় সে আর কখনো ফিরে আসে না। এমনই এক বর্ষার দিনে শহর থেকে নতুন স্কুল শিক্ষক অরিন্দম গ্রামের স্কুলে এসে পৌঁছায়। থাকার জন্য স্কুলের পাশের একটি পুরনো কোয়ার্টার দেওয়া হয় তাকে। সন্ধ্যায় চায়ের দোকানে বসে গ্রামের লোকজনের সঙ্গে অরিন্দম গল্প করছিল। আচ্ছা, এই গ্রামটা তো বেশ শান্তশিষ্ট বলেই মনে হয়, নাকি? অরিন্দমের এই প্রশ্ন শোনার পর চায়ের দোকানের পরিবেশ একেবারে নিস্তব্ধ হয়ে যায়। হ্যাঁ মাস্টার মশাই, তা একরকম শান্তই বলা যেতে পারে। যতক্ষণ না দিন পেরিয়ে রাত নেমে আসে ততক্ষণ সব ঠিকই থাকে, কিন্তু তারপরেই। তার মানে রাত নামলেই আমাদের এই গ্রাম একেবারে অন্যরকম হয়ে যায় মাস্টার মশাই। যতই প্রয়োজন থাক এ গায়ে রাতে কেউ বেরোয় না। সে কি? কিন্তু কেন? এই গ্রামের একটা অভিশাপ আছে মাস্টার মশাই। রাতে যদি বাঁশির সুর শুনতে পাওয়া যায় তবে সেটা খুব অমঙ্গলের। তাই আপনি এখানে নতুন এসেছেন, যদি বাঁশির সুর শোনেন ভুলেও জানালা দরজা খুলবেন না। আর কেউ যদি আপনার নাম ধরে ডাকে তবুও বাইরে বেরোবেন না। অরিন্দম চাটা শেষ করে, তারপর বলে, আরে দাদা, আমি এসব বিশ্বাস করি না। আমি বিজ্ঞানের ছাত্র, অন্ধবিশ্বাসকে আমি একেবারেই মানি না। আচ্ছা, তাহলে এবার আমি উঠি। এইটুকু বলেই অরিন্দম নিজের কোয়ার্টারের দিকে হাঁটা লাগায়। নিতাই শুধু দীর্ঘশ্বাস ফেলে ওর চলে যাওয়া দেখে। তখন গভীর রাত। হঠাৎ ঘুম ভেঙে যায় অরিন্দমের। দূর থেকে ওর কানে আসে অদ্ভুত মিষ্টি একটা বাঁশির সুর। আরে, এত রাতে বাঁশির শব্দ কে বাজাচ্ছে এত সুন্দর করে? অরিন্দম উঠে জানলার কাছে যায়, কিন্তু জানলাটা খোলার আগেই ওর নিতাইয়ের কথা মনে পড়ে যায়। রাতে বাঁশির সুর শুনলে জানলা দরজা খুলবেন না মাস্টার মশাই। অরিন্দম প্রথমে একটু ইতস্তত করে, তারপর নিজেকে সামলে জানলাটা খুলে দেয়। বাইরে তখন কিচ্ছুটি নেই, শুধু বৃষ্টি মাখা ঘন কুয়াশা। ও তখন জানলা বন্ধ করতেই যাবে, হঠাৎ বাঁশবনের দিকে চোখ পড়তেই ও দেখে সাদা কাপড় পরা একটা অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেখানে। কে কে ওখানে? কোনো উত্তর
আসে না। হঠাৎ অরিন্দমের কানের কাছে ফিস ফিস করে কেউ ডাকে, অরিন্দম, অরিন্দম। ও ভয় পেয়ে পিছনে তাকায়। না, আশেপাশে তো কেউ নেই। তবে কে নাম ধরে ডাকলো ওর? এরপর সামনে তাকাতেই ও দেখে সাদা সেই অবয়বটাও অদৃশ্য হয়ে গেছে। শুধু সেই বাঁশির সুরটা তখনও যেন ধীরে ধীরে ওর কানে আসছে। অরিন্দম কিছু বুঝে উঠতে না পেরে শুয়ে পড়ে। পরদিন সকালে উঠে অরিন্দম দেখে ওর ঘরের জানলার সামনে কাদা মাটিতে অনেকগুলো পায়ের ছাপ। সবগুলো ছাপই ওর ঘরের দিকে এসেছে, কিন্তু ফিরে যাওয়ার কোনো ছাপ নেই। অরিন্দমের মনটা কেমন যেন কু ডাকতে থাকে। সেই দিন বিকেলে স্কুল থেকে ফেরার সময় অরিন্দম এসব কথা খুলে বলে ওর সহকর্মী অতীনকে। অতীন সবটা শুনে বেশ গম্ভীর হয়ে যায়। আচ্ছা শোনো অরিন্দম, এসব কথা এখন আর কাউকে বলো না। গ্রামে এমনিতেই সবাই সন্ধ্যের পর বাইরে বেরোয় না, আর বাঁশবনের এদিকটা এড়িয়ে চলে সবাই। তোমার এই কথাটা রটে গেলে তুমি অসুবিধায় পড়বে। কিন্তু কিন্তু কেন অতীনদা? কাল রাতে বাঁশবনের কাছে যাকে দেখেছিলাম উনি কে তুমি কি জানো? অতীন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, শোনো, বহু বছর আগে ওই বাঁশবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এক বাঁশিওয়ালার জীবনের করুণ ঘটনা ছিল সেটা। বুঝতেই পারছো, এখন আর ওসব খুলে বলছি না। আর তারপর থেকেই রাত 12টার পর থেকে এ গায়ে নানা জায়গায় বাঁশির সুর শোনা যায়। তাই নাকি? তারপর? তাকে অবশ্যই আজ অবধি কেউ দেখেনি, কিন্তু যেই সেই বাঁশির সুরের পিছু নিয়েছে সে আর কখনো ফিরে আসেনি। অরিন্দম কিছু বলতেই যাবে, তার আগেই ওদের কানে আসে ক্ষীণ সেই বাঁশির আওয়াজ। অতীনের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। এই এই অরিন্দম, শুনতে পাচ্ছ? চলো 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 এখান থেকে। তখন রাত প্রায় 12টা বাজতে যায়। আকাশে মেঘের চিহ্ন নেই, বরং পূর্ণিমার চাঁদ ঝকঝক করছে আকাশে। সেই রাতেও ঠিক 12টা বাজতেই আবার ভেসে আসে বাঁশির মিষ্টি সুর। অরিন্দম তখনও জেগেই ছিল। এবার সে বিছানা থেকে উঠে দাঁড়ায়। আজ আমি দেখেই ছাড়ব কে বাঁশি বাজাচ্ছে, এর একটা বিহিত করতেই হবে। অরিন্দম দরজা খুলে বাইরে বেরোয়। দরজা খুলতেই দেখে বাইরে ঘন কালো অন্ধকার। দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক, আর রাত্রির কালো চাদরে ঝিকমিক করে উঠছে জোনাকির দল। ও টর্চটা শক্ত করে ধরে বাঁশবনের গাঢ় অন্ধকারের দিকে এগোতে থাকে অরিন্দম। ও দেখতে পায় সাদা কাপড় পরা একটা অবয়ব। সেই অবয়বটা পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে, ধীরে ধীরে বাঁশি বাজাচ্ছে। হে হে, কে 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 তুমি? কে তুমি ওখানে? কোনো উত্তর আসে না। অরিন্দম আর একটু কাছে যায়। বাঁশবনের ভেতরে কুয়াশার মাঝে তখন দাঁড়িয়ে রয়েছে এক বাঁশিওয়ালা, কিন্তু তাকে দেখে মানুষ বলে মনে হচ্ছে না। পরনে ময়লা
সাদা ধুতি, কাঁধে ছেঁড়া গামছা, খালি পা, মাথায় এলোমেলো ভেজা চুল, শরীরটা অস্বাভাবিক রকমের রোগা। ওর মুখটা পুরো যেন দেখা যাচ্ছে না, লম্বা লম্বা চুলে ঢাকা ওর সারা মুখমণ্ডল। সে যেন ধীরে ধীরে বাঁশি বাজাতে বাজাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অরিন্দম আর কোনো কথা বলতে পারে না। ওর দু চোখের মণি তখন স্থির হয়ে গেছে। সম্মোহিত মূর্তির মতো ও কোনো কথা না বলে সেই ছায়া মূর্তির পেছনে হাঁটতে থাকে। আমার পেছনে এসো, এসো অরিন্দম, আমার পেছনে এসো। এখন তুমি আমাদেরই। আমার সঙ্গে চলো। ওই 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 দেখছো না, ওই কালো আধারের বুকে, সেখানেই হবে তোমার নতুন ঠিকানা। অন্ধকারের গভীরে বাসা বাঁধবে তুমি আমাদের জগতে। এসো এসো এসো, আমার পেছনে এসো। অরিন্দম সম্মোহিত হয়ে হেঁটে যায় সেই অশরীরী মূর্তিটার পেছন পেছন। তখন রাত প্রায় 1টা বেজে গেছে। অতীন অনেকবার ফোন করে অরিন্দমকে কিছুতেই না পেয়ে ওর কোয়ার্টারের দিকেই আসছিল। কিন্তু কোয়ার্টারের কাছে আসতেই চোখে পড়ে একটা গাছের নিচে পড়ে রয়েছে অরিন্দমের চটিজোড়া। আর একটু দূরেই অরিন্দমের টর্চটাও পড়ে আছে। টর্চটার আলো তখনও জ্বলছে। অতীন দেখে অরিন্দমের ঘরের দরজা খোলা, ভেতরে কেউ নেই। অতীনের বুক কেঁপে ওঠে। এত রাতে অরিন্দমটা কোথায় গেল? ওর কোনো বিপদ হলো না তো? হকি তবে সেই বাঁশির সুরের পেছন পেছন। হায় ঈশ্বর, কি যে হবে! তুমি রক্ষা করো অরিন্দমকে। টর্চ হাতে অতীন বাঁশবনের দিকে দৌড়ায়। যতই ভেতরে ঢুকতে থাকে ততই যেন বাঁশির সুর স্পষ্টভাবে কানে আসতে থাকে। হাতে থাকা টর্চের আলোয় অতীন দেখে অরিন্দম নিঃশব্দে হাঁটছে। ওর সামনে সেই বাঁশিওয়ালা ধীরে ধীরে বাঁশি বাজাতে বাজাতে অরিন্দমকে সেই অন্ধকার জঙ্গলের আরো গভীরে নিয়ে যাচ্ছে সে। অতীন বুঝতে পারে হাতে আর বেশি সময় নেই। আর একটু দেরি করলেই ওই প্রেতাত্মা অরিন্দমকে নিয়ে চলে যাবে অন্ধকার দুনিয়ায়। অতীন প্রাণপণে চিৎকার করে ওঠে, অরিন্দম, থাম ভাই, যাস না। কিন্তু অরিন্দম কোনো সাড়া দেয় না। ও যেন ঘোরের মধ্যেই মূর্তির মতো হাঁটতে থাকে। অতীন কোনো মতে দৌড়ে গিয়ে অরিন্দমকে টেনে ধরে। ঠিক তখনই সেই বাঁশিওয়ালাটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। লম্বা লম্বা ভেজা চুল সরে যেতেই দেখা যায় সেই বীভৎস চেহারা, চোখ দুটো কালো, গভীর গর্ত। অতীন ভয় কাঁপতে থাকলেও অরিন্দমকে শক্ত করে ধরে থাকে। হঠাৎ চারিদিকে প্রচণ্ড ঝোড়ো এক হাওয়া ওঠে। বাঁশঝাড়গুলো অস্বাভাবিকভাবে দুলতে থাকে। শত শত বাঁশ যেন একসঙ্গে বাঁশির সুর তুলছে। অতীন একটা পাথর কুড়িয়ে নেয় মাটি থেকে। তারপর ওই বাঁশিটা লক্ষ্য করে ছুঁড়ে মারে। বাঁশিটা পড়ে ভেঙে যায়। আর সঙ্গে সঙ্গে সব কিছু একেবারে শান্ত হয়ে যায়। বাঁশির সুরও থেমে
থেমে যায় একেবারে। কয়েক মুহূর্ত পর ওরা বাঁশবনের সীমানা পেরিয়ে যায়। সবকিছু তখন একেবারে শান্ত। বাঁশির সুরও আর শোনা যাচ্ছে না। দূরে কুয়াশার ভেতরে সেই বাঁশিওয়ালা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে অন্ধকারের মধ্যে সে মিলিয়ে যায়। অরিন্দম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। ভোরে অরিন্দমের জ্ঞান ফিরে আসে। ভাই, আর 5টা মিনিট দেরি হলে তোকে আর এ জগতে ফিরিয়ে আনতে পারতাম না। ঈশ্বরকে অশেষ অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। কিন্তু কিন্তু অতীনদা, কাল রাতের কথা তো আমার কিছুই মনে নেই। শুধু মনে আছে বাঁশির শব্দ কানে যেতেই কি যেন একটা হয়েছিল আমার। দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম। তারপরে আর কিছু মনে নেই। কিন্তু কিন্তু ওই বাঁশিওয়ালার কি কাহিনী, কি গল্প অতীনদা? সে এক করুণ কাহিনী ভাই। অনেক বছর আগে এই গায়ে গোপাল নামে একটা তো সারাদিন গরু চড়াতো আর বাঁশি বাজাতো। ওর বাঁশির সুরে মানুষ মুগ্ধ হয়ে যেত। এক বর্ষার সন্ধ্যায় গরু খুঁজতে গিয়ে গোপাল বাঁশবনের ভেতর পথ হারিয়ে ফেলে। প্রবল ঝড়ে চারিদিক একেবারে অন্ধকার হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও গ্রামের লোকেরা গোপালকে আর খুঁজে পায়নি। লোকমুখে শোনা যায় মৃত্যুর আগে শেষবার গোপাল ওর বাঁশিতে এমন এক সুর তুলেছিল যা ছিল ওর বাড়ি ফেরার আকুল আকুতি। কিন্তু সেই আকুতি কেউই শুনতে পায়নি। সেই অপূর্ণ অপেক্ষাই ওকে অশান্ত আত্মায় পরিণত করে। এখন প্রত্যেক রাতে ঠিক 12টার পর ও সেই একই সুর বাজায়। অবশ্যই ও কারো ক্ষতি করতে চায় না, শুধু বিশ্বাস করে যে ওর সুর শুনে ওর কাছে আসবে সেই ওকে বাড়ি পৌঁছে দিতে পারবে। কিন্তু গোপাল জানে না ও আর ইহ জগতে নেই। তাই যেই বা যারা সেই বাঁশির সুরের পিছু নেয় তারা আর এ জগতে ফিরে আসতে পারে না। অন্ধকার জগতের মায়া জালে চিরদিনের মতো আটকে পড়ে। তাই রাতে এই গায়ের মানুষ ঘর থেকে বেরোয় না, এড়িয়েই চলে বাঁশবনের এই দিকটা। অরিন্দম কাপা হাতে ওর পকেটে হাত দেয়, আর হাত দিতেই ওর হাতে উঠে আসে একটা পুরনো বাঁশির টুকরো। ঠিক তখনই দূরের বাঁশবন থেকে আবারও ক্ষীণ সুর ভেসে আসে, সেই বাঁশির সুর। ওর যেন মনে হয় দূরে কুয়াশার আড়ালে সেই বাঁশিওয়ালা গোপাল এখনো দাঁড়িয়ে রয়েছে। কেউ তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে সেই অপেক্ষায়।